কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর থার্ড সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আরো একটা গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের আলোচনাতে আমরা তোমাদের রিমোট সেন্সিং থেকে যে প্রথম এবং দ্বিতীয় ইউনিটটি রয়েছে সেখান থেকে যেসব গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্নগুলি আমি ক্লাসের মাধ্যমে করিয়েছি সেগুলো সম্বন্ধে আজকে আমরা নোটস গুলো আলোচনা করব 2 মার্কের প্রশ্নের। তো এই নোটস গুলো তোমরা অবশ্যই তোমরা স্ক্রিনশট করে নিও বা লিখে নিও, দিয়ে তারপর তোমরা পড়তে পারো। এবং তোমাদের যদি এই টোটাল নোটসের পিডিএফটি দরকার হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করার পর সেটা তোমরা নিয়ে নিতে পারো। তো চলো আজকে আমরা প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে ডিফাইন রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং কাকে বলা হয়? তো অ্যান্সার হচ্ছে রিমোট সেন্সিং কথাটি প্রথম ব্যবহার করেন 1950 খ্রিস্টাব্দে ইউএস নেভাল রিসার্চ অফিসার এভিলিন প্রুইট নামক ভদ্র মহিলা। মানে এটা নাভাল রিসার্চ অফিসার মানে হচ্ছে ইউএস মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস, মানে হচ্ছে আমেরিকার একজন মহিলা নাভাল রিসার্চ অফিসার। নাভাল মানে হচ্ছে নৌবাহিনীর রিসার্চ অফিসার, যার নাম হচ্ছে এভিলিন প্রুইট। তিনি প্রথম রিমোট সেন্সিং কথাটি বা শব্দটি ব্যবহার করেন। তো রিমোট সেন্সিং এর সংজ্ঞা কি? রিমোট সেন্সিং বা দূর সংবেদন হলো সায়েন্স অর্থাৎ বিজ্ঞান, আর্ট অর্থাৎ কলা এবং টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি এর সমন্বয়ে গঠিত এমন একটি ভূস্থানিক প্রক্রিয়া বা প্রযুক্তি যার মাধ্যমে আমরা পৃথিবী পৃষ্ঠের যে কোনো বস্তু বা বিষয় সম্পর্কে সেই বস্তু বা বিষয়ের সংস্পর্শে না গিয়ে অর্থাৎ শারীরিক যোগাযোগ ছাড়াই উন্নত প্রযুক্তির মাধ্যমে তা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি। তো এটা হচ্ছে একটা সংজ্ঞা রিমোট সেন্সিং এর। 2 নম্বর হচ্ছে ডিফাইন রিমোট সেন্সিং সেন্সার। রিমোট সেন্সিং সেন্সার বা সংবেদক কাকে বলা হয়? তো উত্তর কি হবে? উত্তর হবে রিমোট সেন্সিং বা দূর সংবেদনের ক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত একটি যান্ত্রিক উপাদান হলো সেন্সার বা সংবেদক। সেন্সার বা সংবেদক হলো এমন একটি যন্ত্র যার দ্বারা পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন বস্তু থেকে প্রতিফলিত শক্তিকে সংগ্রহ করার মাধ্যমে সেই বস্তু সম্বন্ধে তথ্য সংগ্রহ করা যায় বা ছবি তোলা যায়। তো এটা হচ্ছে সেন্সার বা সংবেদকের সংজ্ঞা। 3 নম্বর হচ্ছে ডিফাইন প্ল্যাটফর্ম এন্ড ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ প্ল্যাটফর্ম উইথ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। মানে এখানে 5 এবং 2 দুটোই হয়ে যাবে, মানে 5 মার্কের এবং 2 মার্কের। আমি তোমাদের ইয়েগুলাও কি যে বলছে এই সমস্ত প্ল্যাটফর্মের বৈশিষ্ট্যগুলো এটাতেই লেখা আছে। তো উত্তর হচ্ছে রিমোট সেন্সিং বা দূর সংবেদনে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ যান্ত্রিক উপাদান হলো প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম বলতে বোঝানো হয় সেই ভেহিকেল বা বাহনকে যার মধ্যে বা যার উপর সেন্সর বা ক্যামেরা বা সংবেদক প্রতিষ্ঠা করার মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তু বা বিষয় সম্বন্ধে তথ্য সংগ্রহ বা ছবি তোলা যায়। তো আশা করছি যারা ক্লাসগুলো করেছো তাদের এই বিষয়গুলো খুবই সহজ লাগবে। এবার হচ্ছে টাইপস অফ প্ল্যাটফর্ম, মানে প্ল্যাটফর্মের যে ভাগগুলি রয়েছে আমি 3টি ভাগ বলেছিলাম, গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম, এয়ার বেসড প্ল্যাটফর্ম এবং হচ্ছে স্পেস বর্ন প্ল্যাটফর্ম। তো প্ল্যাটফর্মকে তাদের অবস্থানের ভিত্তিতে প্রধান 3টি ভাগে ভাগ করা যায়। এগুলি হলো 1 নম্বর হচ্ছে গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম। তো যেসব প্ল্যাটফর্মগুলি ভূপৃষ্ঠের নিকট বা সংস্পর্শে অবস্থান করে এবং রিমোট সেন্সিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করার মাধ্যমে সেন্সর দ্বারা তথ্য সংগ্রহ বা ছবি তোলায় ব্যবহৃত হয় সেই প্ল্যাটফর্মগুলিকে বলা হয় ভূমি ভিত্তিক প্ল্যাটফর্ম। এক্সাম্পল হিসাবে কি হতে পারে? টাওয়ার, মোবাইল ফোন, হ্যান্ড ক্যামেরা ইত্যাদি। তোমার যে মোবাইল ফোনটা সেটাও একটা কিন্তু প্ল্যাটফর্মের মতো কাজ করে যদি সেটাকে তুমি রিমোট সেন্সিং এর কাজে ব্যবহৃত করতে চাও তাহলে। এবার আসছি আমরা এটার বৈশিষ্ট্য কি কি? বৈশিষ্ট্য হচ্ছে এগুলি ভূপৃষ্ঠের নিকট অবস্থান করে, সাধারণত এগুলোর উচ্চতা কয়েকশো মিটারের বেশি হয় না। 2 নম্বর হচ্ছে এই প্ল্যাটফর্মগুলির মাধ্যমে হাই রেজলিউশনে ছবি তোলা যায়। এই প্ল্যাটফর্মগুলির মাধ্যমে তথ্য সংগ্রহের ক্ষেত্রে খরচ অনেক কম হয়। একটা মোবাইলের মাধ্যমে 10,000 টাকার একটা মোবাইলের মাধ্যমেও কিন্তু ছবি তোলা যায়। এই প্ল্যাটফর্মগুলোর দ্বারা এরিয়া কভারেজ অনেক স্বল্প হয়ে থাকে, মানে খুব একটা জায়গা, বড় জায়গা কভার করা যায় না। 2 নম্বর প্ল্যাটফর্ম কি বা বি হচ্ছে এয়ার বর্ন অর স্কাই বর্ন প্ল্যাটফর্ম। যেসব প্ল্যাটফর্ম বা প্ল্যাটফর্মগুলি সেন্সর বা ক্যামেরাকে বহন করে আকাশে উড়ে বেড়ানোর মাধ্যমে তথ্য সংগ্রহ করে বা ছবি তোলে ও রিমোট সেন্সিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সেই প্ল্যাটফর্মগুলিকে বলা হয় বায়ুবাহিত প্ল্যাটফর্ম বা এয়ার বর্ন প্ল্যাটফর্ম বা স্কাই বর্ন প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মগুলির কিছু উদাহরণ কি? এরোপ্লেন, সব থেকে বেস্ট উদাহরণ হচ্ছে এরোপ্লেন। তারপর বর্তমান প্রযুক্তি ব্যবস্থায় সব থেকে উন্নত হয়েছে ড্রোন ব্যবস্থা। তারপর আগেকার যুগে হট এয়ার বেলুনের মাধ্যমেও হতো। এগুলো হচ্ছে এক্সাম্পল বা উদাহরণ। এবারের বৈশিষ্ট্যগুলি কি কি?
বৈশিষ্ট্যগুলি হচ্ছে এই প্ল্যাটফর্মগুলি ভূপৃষ্ঠ থেকে কয়েক কিলোমিটার উঁচুতে অবস্থান করে। এই প্ল্যাটফর্মগুলি কয়েক কিলোমিটার উঁচুতে অবস্থান করায় এরিয়া কভারেজ ভূমিভিত্তিক প্ল্যাটফর্মের তুলনায় অনেক বেশি হয়। মানে এর এরিয়া কভারেজ ভূমিভিত্তিক প্ল্যাটফর্মের তুলনায় অনেক বেশি হয়, কিন্তু স্পেস বর্নের থেকে কম হয়, মানে মাঝারি। 3 নম্বর হচ্ছে এই প্ল্যাটফর্মগুলির মাধ্যমে মাঝারি থেকে উচ্চ রেজলিউশনে ছবি তোলা যায়। 4 নম্বর হচ্ছে খরচ এর দিক থেকে এই প্ল্যাটফর্মগুলি ভূমিভিত্তিক প্ল্যাটফর্মের থেকে বেশি হলেও সাশ্রয়ী। মানে এর খরচ তুলনামূলক বেশি কিন্তু সাশ্রয়ী, কারণ এর মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ে অনেকটা জায়গা কভার করা যায়। 5 নম্বর হচ্ছে এই প্ল্যাটফর্মগুলি স্বাধীন প্ল্যাটফর্ম নয়, কারণ আকাশ মেঘলা থাকলে বা ঝড় বৃষ্টি হলে এগুলির মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায় না। যেমন কোনো জায়গায় যদি ঘূর্ণিঝড় হয় বা ধরে নাও সুনামি এলো বা ইত্যাদি কোনো একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হলো আবহাওয়া জলবায়ুতে, তখন কিন্তু এরোপ্লেন উঠতে পারবে না, ড্রোন উঠতে পারবে না, তো তখন বাধাগ্রস্ত হতে পারে। তো এটা একটা অসুবিধা, তো এটাও এক বৈশিষ্ট্যের মধ্যেই পড়ছে। এবার আসছি আমরা 3 নম্বর, সেটা হচ্ছে স্পেস বর্ন প্ল্যাটফর্ম বা মহাকাশ বাহিত প্ল্যাটফর্ম। তো এটার কি, যেসব প্ল্যাটফর্মগুলি পৃথিবী পৃষ্ঠ থেকে কয়েকশো কিলোমিটার থেকে কয়েক হাজার কিলোমিটার উচ্চতায় মহাকাশে অবস্থান করার মাধ্যমে ভূপৃষ্ঠের বা পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন বিষয়বস্তু সম্বন্ধে তথ্য সংগ্রহ করে, সেগুলিকে বলা হয় মহাকাশ ভিত্তিক প্ল্যাটফর্ম। এর কিছু উদাহরণ হচ্ছে স্যাটেলাইট, স্পেস স্টেশন ইত্যাদি। স্পেস স্টেশন বর্তমানে একটি রয়েছে এবং স্যাটেলাইট কিন্তু হাজারো স্যাটেলাইট রয়েছে। এবার আসছি আমরা বৈশিষ্ট্য সম্পর্কে। এই প্ল্যাটফর্মগুলি ভূপৃষ্ঠ থেকে প্রায় 700 কিলোমিটার থেকে 36,000 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে। 700 কিলোমিটারে অবস্থান করে সেগুলো হচ্ছে সানসিনক্রোনাস, এবং 36,000 কিলোমিটার সেটা হচ্ছে জিও স্টেশনারি বা জিও সিনক্রোনাস। 2 নম্বর হচ্ছে এতে এত উঁচুতে অবস্থান করায় এই প্ল্যাটফর্মগুলি দ্বারা এরিয়া কভারেজ অনেক বেশি হয়। মানে অল্প সময়ের মাধ্যমে পৃথিবীর একটা বৃহৎ এলাকা কভার করে নিতে পারে এই প্ল্যাটফর্মগুলি। মানে দেখা যাচ্ছে যে 3-4টি দেশ একসঙ্গে কভার করতে করতে চলে যাচ্ছে। এবার এই প্ল্যাটফর্মগুলি থেকে প্রাপ্ত তথ্য বা চিত্রের মান বা রেজলিউশন কম হয়। মানে আগেকার যুগে যে স্যাটেলাইট গুলো তৈরি হতো, মানে প্রথম যখন স্যাটেলাইট শুরু হয় তৈরি করা, তখন কিন্তু সেগুলোতে ক্যামেরা বা যেই সেন্সর গুলো ছিল সেগুলো রেজলিউশনের মান কম ছিল, কিন্তু পরবর্তীতে এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে উচ্চ রেজলিউশনও সেন্সর তৈরি করা হচ্ছে। তাই এই প্ল্যাটফর্মগুলিতে উচ্চ রেজলিউশনও বর্তমান ছবি তোলা হচ্ছে বা ডাটা কালেকশন করা হচ্ছে। এবার 4 নম্বর বৈশিষ্ট্য কি, এই প্ল্যাটফর্মগুলি পরিচালনার ক্ষেত্রে খরচ সব থেকে বেশি হয়। কারণ একটা স্যাটেলাইট তৈরি করা, তারপর সেই স্যাটেলাইটটাকে উৎক্ষেপণ করা, তারপর সেটাকে পরিচালনা করা, সেটা থেকে যখন ডাটা আসবে সেটাকে আবার অনেকভাবে প্রক্রিয়াকরণ করা, এতে প্রচুর পরিমাণে খরচ হয়। প্রচুর খরচ, কয়েকশো বা এখানে একটা উদাহরণ আছে কয়েক লাখ ডলার থেকে কয়েক মিলিয়ন ডলার খরচ হতে পারে এই ধরনের প্ল্যাটফর্মগুলির ক্ষেত্রে। 5 নম্বর হচ্ছে, যেমন একটা উদাহরণ হচ্ছে এর খরচের হিসাবে, পৃথিবীতে সব থেকে যদি আজ পর্যন্ত দামি কোনো জিনিস মানুষ দ্বারা তৈরি করা হয় সেটা হচ্ছে স্পেস স্টেশন, যেটা আকাশে উড়ে বেড়ায়। আমাদের স্পেস স্টেশন যেটা রয়েছে সেটা পৃথিবীতে আজ পর্যন্ত সব থেকে দামি জিনিস যেটা মানুষ তৈরি করেছে। তাই ভাবতে পারো যে ওখানে প্রায় কয়েকশো বিলিয়ন ডলার খরচ হয়েছে। তাই বুঝতেই পারছো যে কত খরচ হতে পারে এই ধরনের প্ল্যাটফর্মের ক্ষেত্রে। এবার আসছে 5 নম্বর বৈশিষ্ট্য, এই প্ল্যাটফর্মগুলি অনেক ক্ষেত্রে স্বাধীন থাকে। স্বাধীন মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যেখানে এরা এটা কারণ পৃথিবীর বাইরে অবস্থান করায় কোনো রাষ্ট্র কর্তৃক বাধা বিপত্তি থাকে না। মানে যদি প্ল্যাটফর্মগুলি যদি আকাশে উড়ে মহাকাশে উড়ে বেড়ায়, তাহলে তো কোনো দেশের তো যায় আসছে না যে আমার দেশের উপর দিয়ে উঠছে কেন, সেটা সেই দেশ বলতে পারবে না, কারণ সেটা হাতের নাগালের বাইরে। আবার এক্ষেত্রে কি হয়, অনেক সময় অ্যাক্টিভ সেন্সর ব্যবহার হওয়ায় আবহাওয়া এবং জলবায়ুগত বিপত্তি থাকা সত্ত্বেও তথ্য সংগ্রহ বা ছবি তোলা যায়। মানে এই যে সেন্সর গুলো রয়েছে সেগুলোতে সেই সেন্সর গুলো কিন্তু অ্যাক্টিভ সেন্সর ব্যবহৃত করা হয়। এবার অ্যাক্টিভ সেন্সর গুলো ব্যবহৃত হয় কারণ অ্যাক্টিভ সেন্সর গুলো কি করে, অ্যাক্টিভ সেন্সর গুলো মানে নিজেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে ফোকাস করে এবং তার ফলে সেখান থেকে ডাটা কালেকশন করে। তাই সূর্যের আলোর সঙ্গে সম্পর্ক নাই, তাই এই প্ল্যাটফর্ম গুলো অনেকটা স্বাধীন হয়ে থাকে। এবার 4 নম্বর প্রশ্ন হচ্ছে, এখন 3 নম্বর প্রশ্নটা গেল, 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন এরিয়াল ফটোগ্রাফি। এরিয়াল ফটোগ্রাফি কাকে বলা হয়? এরিয়াল ফটোগ্রাফি বা বিমানচিত্র বলতে বোঝায় এয়ারবর্ন প্ল্যাটফর্ম যেমন এরোপ্লেন, ড্রোন ইত্যাদিতে সেন্সর বা ক্যামেরা লাগানোর মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন বিষয়বস্তু বা অঞ্চলের ছবি তোলার মাধ্যমে তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে।
এরিয়াল ফটোগ্রাফি সব থেকে বেশি ব্যবহৃত হয় কার্টোগ্রাফি বা মানচিত্র তৈরি করার ক্ষেত্রে। আগেকার যুগে যতগুলো মানচিত্র তৈরি হতো সেগুলো কিন্তু এরিয়াল ফটোগ্রাফি এখনো বর্তমান হচ্ছে, ভারতেও বিভিন্ন সময় বর্তমানেও হয়ে থাকে, যে আকাশে এরোপ্লেন ওড়ানোর মাধ্যমে সেই অঞ্চলে সম্বন্ধে মানচিত্র তৈরি করা হয়। এবার 5 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন স্যাটেলাইট ইমেজ। স্যাটেলাইট ইমেজ কি? স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র বলতে বোঝায় স্পেস বর্ন প্ল্যাটফর্ম হিসাবে স্যাটেলাইট এর ক্যামেরা সেন্সর স্থাপনের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন বিষয়বস্তু বা অঞ্চলের ছবি তোলার মাধ্যমে তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে, এটাকে বলা হয় স্যাটেলাইট ইমেজ বা স্যাটেলাইট ইমেজিনারি। বর্তমানে স্যাটেলাইট ইমেজ সংগ্রহের ক্ষেত্রে ভারত দ্বারা পরিচালিত আইআরএস স্যাটেলাইট সিরিজ এবং আমেরিকা দ্বারা প্রচলিত ল্যান্ডস্যাট স্যাটেলাইট সিরিজ বিশেষ উল্লেখযোগ্য। তাহলে এটা একটা উদাহরণ হিসেবে আমরা দিয়ে দিলাম। এবার 6 নম্বর হচ্ছে টাইপস অফ সেন্সর। এখানেও আমি তোমাদের 2 মার্ক গুলো মানে 5 মার্কের টোটাল নোটস করে দিয়েছি, যেখানে 2 মার্ক গুলো ভাগে ভাগে তোমাদের করা রয়েছে। তো দেখো কি হবে, এখানে পাশেও লিখে দিয়েছি প্রত্যেকটি প্রকার 2 মার্কের জন্য পড়তে পারে অথবা সবগুলো প্রকার একসঙ্গে 5 মার্কের জন্য পড়তে পারে। তো প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আমরা সেন্সরের সংজ্ঞা দিয়েছি। তো রিমোট সেন্সিং বা দূর সংবেদনের ক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত একটি যান্ত্রিক উপাদান হলো সেন্সর বা সংবেদক। সেন্সর বা সংবেদক হলো এমন একটি যন্ত্র যার দ্বারা পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন বস্তু থেকে প্রতিফলিত শক্তিকে সংগ্রহ করার মাধ্যমে সেই বস্তু সম্বন্ধে তথ্য সংগ্রহ করা যায় বা ছবি তোলা যায়। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এবারে ভাগগুলো কি কি? রিমোট সেন্সিং সেন্সরকে বিভিন্ন বিষয়ের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন প্রথম ভিত্তি হচ্ছে বেসড অন সোর্স অফ এনার্জি। সোর্স অফ এনার্জির ভিত্তিতে প্রথম হচ্ছে অ্যাক্টিভ সেন্সর। তোমাদেরকে এগুলো সবগুলো আমি বুঝিয়েছি। অ্যাক্টিভ সেন্সর কি? রিমোট সেন্সিং প্রক্রিয়াটি সম্পাদন করার জন্য প্ল্যাটফর্মে লাগানো যে সেন্সর তথ্য সংগ্রহ বা ছবি তোলার ক্ষেত্রে নিজস্ব শক্তির উৎস ব্যবহার করে, তখন সেই সেন্সর বা সেন্সরকে সক্রিয় সংবেদক বা অ্যাক্টিভ সেন্সর বলা হয়। এক্ষেত্রে সংবেদকগুলি নিজে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে অবজেক্ট বা বস্তুতে নিক্ষেপ করে প্রতিফলিত শক্তিকে গ্রহণ করে সেই বস্তু সম্বন্ধে তথ্য সংগ্রহ করে। এক্সাম্পল রাডার, লিডার, সোনার ইত্যাদি। রাডার, লিডার বিভিন্ন সময় স্যাটেলাইটে আবার এরোপ্লেনে ব্যবহৃত, এবং সোনারটা ব্যবহৃত হয় এর ক্ষেত্রে, জাহাজের ক্ষেত্রে, মানে জলজাহাজের ক্ষেত্রে। এবার আসছে প্যাসিভ সেন্সর কাকে বলা হয়। এটা হচ্ছে দুটো ভাগ রয়েছে এর ভিত্তিতে, বেস্ট ও সোর্স অফ এনার্জির ভিত্তিতে দুটো ভাগ। তো 2 নম্বর ভাগ হচ্ছে প্যাসিভ সেন্সর। প্যাসিভ সেন্সর কি? রিমোট সেন্সিং প্রক্রিয়াটি সম্পাদন করার জন্য প্ল্যাটফর্মে লাগানো যে সেন্সরের নিজস্ব শক্তির উৎস থাকে না, তথ্য সংগ্রহের ক্ষেত্রে সূর্যালোকের উপর নির্ভরশীল, সেই সংবেদকগুলিকে নিষ্ক্রিয় সংবেদক বা প্যাসিভ সেন্সর বলা হয়। উদাহরণ হচ্ছে লিস3, লিস4, ল্যান্ডস্যাট টিএম ইত্যাদি। এবার আসছি 2 নম্বর ভিত্তি, সেটা হচ্ছে বেসড অন স্ক্যানিং। স্ক্যানিং এর ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে অ্যাক্রস ট্র্যাক স্ক্যানার। যখন সংবেদক বা সেন্সর তথ্য সংগ্রহের ক্ষেত্রে রোটেটিং মিরর ব্যবহার করার মাধ্যমে আড়াআড়ি ভাবে স্ক্যান করে তথ্য সংগ্রহ করে, সেই সংবেদকগুলিকে অ্যাক্রস ট্র্যাক স্ক্যানার বলা হয়। আর এই স্ক্যানিং প্রক্রিয়াকে বলা হয় হুইস্ক ব্রুম স্ক্যানিং। 2 নম্বর হচ্ছে অ্যালং ট্র্যাক স্ক্যানার। যখন সংবেদক বা সেন্সর তথ্য সংগ্রহের ক্ষেত্রে গতিপথের সমান্তরালে সোজাসুজিভাবে স্ক্যান করতে করতে এগিয়ে যায় ও তথ্য সংগ্রহ করে, সেই রকম সেন্সরগুলিকে বলা হয় অ্যালং ট্র্যাক স্ক্যানার। আর এই স্ক্যানিং প্রক্রিয়াকে পুশ ব্রুম স্ক্যানিং বলা হয়। পুশ ব্রুম স্ক্যানিং এবং হুইস্ক ব্রুম স্ক্যানিং। এবার আসছে বেসড অন ডাটা ফরমেশন, মানে ডাটা ফরমেশনের ভিত্তিতে সেন্সরের দুটি ভাগ রয়েছে। একটা হচ্ছে ইমেজিং সেন্সর, 2 নম্বর হচ্ছে নন ইমেজিং সেন্সর। যেসব সংবেদকগুলি তথ্যকে ডিজিটাল ইমেজ বা আধুনিক চিত্র আকারে সংগ্রহ করে, সেই সংবেদকগুলিকে ইমেজিং সেন্সর বলা হয়। মানে যেগুলো ছবি তৈরি করে, এক কথায় যেটা ছবি তৈরি করে। যেমন তোমার মোবাইল ফোনের যেটা রয়েছে যে ক্যামেরাটা, সেটাও কিন্তু হচ্ছে ইমেজিং সেন্সর, মানে ছবি তৈরি করতে পারে। এবার 2 নম্বর হচ্ছে নন ইমেজিং সেন্সর, মানে যে সংবেদকগুলি তথ্যকে চিত্রের আকারে প্রকাশ করার পরিবর্তে কোনো ধরনের বিন্দু, পরিমাপ, মান ইত্যাদি আকারে প্রকাশ করে, সেই সব সংবেদকগুলিকে নন ইমেজিং সেন্সর বলা হয়। যেমন বিভিন্ন সময় কি হয়, তোমরা শুনেছো রাডার। তো রাডারের ক্ষেত্রে কি হয়, রাডারের ক্ষেত্রে যখন রাডারের স্ক্রিনে দেখা হয় যে রাডার যখন কোন একটা জাহাজে বা এরোপ্লেনে বসানো হয়, তখন সেখানে একটা স্ক্রিন লাগানো থাকে। তো সেই স্ক্রিনে দেখা যায় যে সেই এরোপ্লেনের কাছাকাছিতে অন্য দেশের কোনো এরোপ্লেন উঠছে কিনা। তখন সেই এরোপ্লেনটাকে কিন্তু সেই এরোপ্লেনের মতো ছবি তুলে দেখায় না, কি করে, একটা সবুজ রঙের বা একটা লাল রঙের ডট আকারে দেখায়। একটা ডট আসছে, মানে সেখানে এই কয়েক 100 কিলোমিটারের মধ্যে একটা এরোপ্লেন ঘুরে বেড়াচ্ছে অন্য একটা দেশের। তো সেটা তখন বুঝতে পারা যায়। এবার আসছি 7 নম্বর প্রশ্ন, জিও স্টেশনারি স্যাটেলাইট কি?
জিও স্টেশনারি স্যাটেলাইট গুলি হলো এমন স্যাটেলাইট উপগ্রহ যেটি সেই কক্ষপথে অবস্থান করে পৃথিবীকে প্রদক্ষিণ করে যাতে সে সময় লাগে যা পৃথিবীর নিজ মেরু অক্ষের উপর একবার পাক খাওয়ার প্রয়োজনীয় সময়ের সমান। অর্থাৎ এই উপগ্রহগুলির ঘূর্ণন সময় হলো 24 ঘন্টা। অর্থাৎ এগুলি হলো পৃথিবীর নির্দিষ্ট একটি অঞ্চলের উপর ফোকাস করে স্থির কক্ষপথে চলা উপগ্রহ। মানে পৃথিবীও যত ঘোরে এই স্যাটেলাইট গুলো ততটা ঘোরে। এবার 8 নম্বর, এই উপগ্রহগুলি পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে এবং পৃথিবীর মতোই এই উপগ্রহগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, মানে পৃথিবীর সাথে সাথেই ঘোরে। এবার 8 নম্বর হচ্ছে সান সিঙ্ক্রোনাস স্যাটেলাইট। সান সিঙ্ক্রোনাস স্যাটেলাইট গুলি হলো এমন স্যাটেলাইট বা উপগ্রহ যেগুলি সান সিঙ্ক্রোনাস অরবিট অর্থাৎ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে সূর্যকে সিঙ্ক্রোনাইজ করে প্রদক্ষিণ করে। এই স্যাটেলাইট গুলি সাধারণত পৃথিবী পৃষ্ঠ থেকে 700 থেকে 900 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে এবং পৃথিবীকে প্রতিদিন কয়েকবার থেকে প্রায় 14 বার পর্যন্ত প্রদক্ষিণ করতে পারে। মানে প্রায় এমন একটা কক্ষপথে সেই স্যাটেলাইট গুলোকে বসানো হলো যেখানে দেখা যাচ্ছে পৃথিবীকে 14 বার দিনে প্রদক্ষিণ করছে। 9 নম্বর হচ্ছে হোয়াট ইজ রাডার অর লিডার অ্যান্ড লিডার। রাডার কথার অর্থ হলো রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জিং। এগুলি হলো এমন এক ধরনের সক্রিয় সংবেদক যন্ত্র যা 0.03 গিগাহার্জ থেকে 30 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে রেডিও ওয়েভ তরঙ্গের পরিসরে কাজ করে ও ভূমিকম্প, সমুদ্র স্রোত, বনভূমির জীবভর, হিমবাহের গতিশীলতা ইত্যাদি সম্বন্ধে তথ্য সংগ্রহ করে। অন্যদিকে লিডার কথার সম্পূর্ণ অর্থ হলো লাইট ডিটেকশন এন্ড রেঞ্জিং। এটি হলো এমন একটি সংবেদক যন্ত্র যা লেজার লাইট ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন বস্তু সম্বন্ধে তথ্য সংগ্রহ করে। এটি সব থেকে বেশি ব্যবহৃত হয় মানচিত্র তৈরি করার ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সময়। তাহলে রাডার আর লিডারের বুঝতে পারলে। এবার 10 নম্বর হচ্ছে ইএমআর বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কাকে বলা হয়। 1873 খ্রিস্টাব্দের পূর্বে তড়িৎ এবং চুম্বককে আলাদা বল হিসাবে বিবেচনা করা হতো, কিন্তু 1873 খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের ভৌতবিজ্ঞানী ক্লার্ক ম্যাক্সওয়েল প্রথম এই দুটি বলকে সম্মিলিত বল বলেন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চুম্বকীয় বিকিরণ হলো শক্তির এমন একটি রূপ যা তড়িৎ এবং চুম্বকীয় ক্ষেত্রের সম্মিলিত কম্পনের মাধ্যমে তরঙ্গ আকৃতিতে স্থানান্তরিত হয়। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের গতি আলোর গতির সমান হয় এবং পরম শূন্য উষ্ণতার ঊর্ধ্বে অর্থাৎ অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের ঊর্ধ্বে যে কোনো বস্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বিকিরণে সক্ষম। 11 নম্বর হচ্ছে হোয়াট ইজ ইএমএস অর ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। স্যার আইজাক নিউটন 1666 খ্রিস্টাব্দে বিভিন্ন বর্ণের প্রসারতা বোঝাতে প্রথম স্পেকট্রাম শব্দটি বর্ণনা করেন। স্পেকট্রাম মানে হচ্ছে বর্ণালী। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলতে বোঝায় বিভিন্ন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের নিজ নিজ তরঙ্গ এবং কম্পাঙ্ক অনুযায়ী সাজানো একটি ক্রমবিন্যাস বা সমাহারকে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বিভিন্ন ধরনের তরঙ্গ বা ওয়েভ বা রশ্মি যেমন রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট ইত্যাদিকে নিজ অন্তর্ভুক্ত করে। 12 নম্বর হচ্ছে স্পেকট্রাল সিগনেচার কাকে বলা হয় বা সংজ্ঞায়িত করো। স্পেকট্রাল সিগনেচার বলতে বোঝানো হয় কোনো বস্তু বা রশ্মি বা তড়িৎ চুম্বকীয় বিকিরণ প্রতিফলিত শোষণের নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ ধরন যা তাকে অন্য বস্তু থেকে আলাদা করে। 13 নম্বর হচ্ছে ডিফাইন গ্রে বডি। গ্রে বডি কি? গ্রে বডি হলো এমন একটি কাল্পনিক বস্তু যা সব তরঙ্গ দৈর্ঘ্যে সমান হারে বিকিরণ করে, তবে সেটি কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডির মতো পূর্ণাঙ্গ ভাবে নয়। অর্থাৎ গ্রে বডির বিকিরণ ক্ষমতা 1-এর কম, কিন্তু সব তরঙ্গ দৈর্ঘ্যে একই রকম ধ্রুবক থাকে। মানে এই ব্ল্যাক বডি, এই গ্রে বডি যেগুলো, সেগুলো সব তরঙ্গ দৈর্ঘ্যকে সমানভাবে বিকিরিত করে, সেটা আল্ট্রাভায়োলেট হোক, ইনফ্রারেড হোক বা ভিজিবল লাইট হোক, যেটাই হোক। 14 নম্বর হচ্ছে ডিফাইন ব্ল্যাক বডি বা ব্ল্যাক বডির বাংলা হচ্ছে কৃষ্ণ বস্তু কি জিনিস। ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তু হলো এমন একটি আদর্শ বস্তু যার তার উপর পতিত সমস্ত তড়িৎচুম্বকীয় বিকিরণ শতভাগ শোষণ করে এবং কোনো তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ প্রতিফলিত করে না। মানে এই এই যে ব্ল্যাক বডি যেগুলো হয়, যখন কোনো ধরনের তরঙ্গ দৈর্ঘ্য এতে বিকিরিত হয়, মানে এতে নিক্ষেপ হয়, তখন এই গোটাটাকে শোষণ করে নেয়, ডাইরেক্ট কোনো ধরনের বিকিরণ করে না, পরে একটা নির্দিষ্ট তাপমাত্রায় সর্বাধিক পরিমাণ বিকিরণ নির্গত করে। মানে ব্ল্যাক বডি এমন একটা বডি যেটা সব থেকে বেশি পরিমাণে রেডিয়েট করতে পারে যে কোনো তরঙ্গকে। 15 নম্বর হচ্ছে ডিফাইন ওয়েভলেন্থ অফ ইএমআর, মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ওয়েভলেন্থ কাকে বলা হয়। আমি তো তোমাদের এটা বুঝিয়েও দিয়েছি যে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের দুটি ক্রমাগত শীর্ষবিন্দু এবং দুটি ক্রমাগত গর্তবিন্দু এর মধ্যবর্তী দূরত্বকে, মানে দুটো শীর্ষবিন্দু যেটা তোমাদের বলেছি ক্রেস্টের দুটো মাথার মধ্যেখানে যে মানে জায়গাটা বা যে দূরত্বটা, সেটাকেই বলা হয় ওয়েভলেন্থ। একে সাধারণত গ্রিক অক্ষর ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এটি সাধারণত মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার অথবা ন্যানোমিটার এককে প্রকাশ করা হয়। বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে বিভিন্ন এককে প্রকাশ করা যায়। তো তোমাদের এই যে প্রথম দুটি চ্যাপ্টার রয়েছে 1 এবং 2 ইউনিট,
সেখান থেকে তোমাদের এই 15টা প্রশ্ন পড়লেই হয়ে যাবে। এই 15টা প্রশ্ন 2 মার্কের জন্য আসে, আর বেশিরভাগ প্রশ্ন তোমাদের যদিও আসে 2 মার্কের, এক্ষেত্রে এখানে না আসে তাহলে 5 মার্ক এবং 10 মার্ক থেকে কোনো 2 মার্কের প্রশ্ন চলে আসতে পারে। তাই তোমাদের এই প্রশ্নগুলো পড়ে রাখো, এবং যদি এই ধরনের নোটস তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।